আসসালামু আলাইকুম স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুরু করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাস। আজকে আলোচ্য বিষয় পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি এবং তার ভৌত এবং রাসায়নিক ধর্ম। প্রথমেই আমরা হাইড্রোজেন সালফাইডের উৎস বা প্রাপ্তিস্থান সম্পর্কে জানব। জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় যে সকল গ্যাসগুলো নিঃসৃত হয় তার মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। আবার তোমরা বক্রেশ্বর বেড়াতে গিয়েছো, সেখানে এই যে উষ্ণ প্রস্রবণের যে জলগুলো বেরিয়ে আসে সেই জলেও হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। তাছাড়া ডিম, মাছ, চামড়া প্রভৃতি ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন সালফাইড এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, অর্থাৎ ডিম পচলে যে এক বিকট গন্ধযুক্ত গ্যাস বেরিয়ে আসে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের অপর নাম হলো সালফেন, সালফার হাইড্রাইড, এবং এটি একটু মৃদু আম্লিকধর্মী হওয়ায় একে সাওয়ার গ্যাস বলা হয়। এবং হাইড্রোজেন সালফাইডের আরেকটি নাম সালফিউরেটেড হাইড্রোজেন। হাইড্রোজেন সালফাইডের সঙ্গে H2S। এই হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল উইলেম সিলে। হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S, অর্থাৎ এক অণু হাইড্রোজেন সালফাইড গ্যাসে দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু সালফার আছে। তোমরা জানো সালফার পরমাণু ক্রমাঙ্ক 16, ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 6টি। হাইড্রোজেন এর কে কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। হাইড্রোজেন সালফাইডের আণবিক গঠন যে সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। এই 6টির মধ্যে 2 জোড়া বা 4টি ইলেকট্রন নিঃসঙ্গভাবে অবস্থান করে এবং 2টি ইলেকট্রন পৃথকভাবে 2টি হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়। এখানে হাইড্রোজেন একটি ইলেকট্রন এবং সালফারের একটি ইলেকট্রন, অপরদিকে সালফারে একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটি ইলেকট্রন দিয়ে এরা ইলেকট্রন জোড় গঠন করে এবং এই ইলেকট্রন জোড়টিকে সমভাবে ব্যবহার করে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়। এখানে হাইড্রোজেন তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি, অর্থাৎ নিকটতম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টি, অর্থাৎ সালফারের এখানে অষ্টক পূর্তি হয়েছে। এখানে সালফার নিকটতম নিয়নের আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে এবং সমযোজী এক বন্ধন দ্বারা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। তাই এখানে সালফারের 2টি ইলেকট্রন এই সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে, তাই সালফারের যোজ্যতা 2 এবং 2টি হাইড্রোজেন পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন দিয়েছে,
তাই হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। আণবিক ভর এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, প্রতিটি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং একটি সালফার পরমাণু পারমাণবিক ভর 32 সমান সমান 34। হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর হলো 34 এবং বাষ্প ঘনত্ব আমরা জানি D সমান m/2। এখানে m সমান 34/2 সমান হয়ে গেল 17। আমরা জানি বাতাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4 এবং হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব 17। তাহলে 17কে 14.4 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 1.2 প্রায়। তাহলে হাইড্রোজেন সালফাইডের ঘনত্ব, যে হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে 1.2। এবারে আমরা আলোচনা করব পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে কি কি রাসায়নিক দ্রব্য লাগে এবং এই বিক্রিয়ার শর্ত, রাসায়নিক সমীকরণ এবং গ্যাসটিকে কিভাবে সংগ্রহ করা যায়। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি প্রারম্ভিক রাসায়নিক দ্রব্য হচ্ছে ফেরাস সালফাইড। এটি একটি কঠিন পদার্থ, এর সংকেত হলো FeS। এবং 2 নম্বর লঘু সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়ার শর্ত হচ্ছে সাধারণ উষ্ণতা। সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডের পারস্পরিক সংযোগ। অর্থাৎ সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডকে মিশালে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি হচ্ছে FeS, এটি সলিড কঠিন পদার্থ, এবং লঘু সালফিউরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন সালফারের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করবে এবং FeSO4 ফেরাস সালফেট, FeSO4 Aq জলে দ্রাব্য এবং H2S হাইড্রোজেন সালফাইড। এবারে এটিকে কিভাবে সংগ্রহ করা হয়। আমরা জানি হাইড্রোজেন সালফাইড বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। তাই এটিকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়।
তাহলে আমরা দেখতে পেলাম পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য দুটো জিনিস দরকার। এক নম্বরে হচ্ছে ফেরাস সালফাইড, এটি কঠিন পদার্থ, এবং লঘু সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়ার শর্ত হচ্ছে যে সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে মিশাতে গেলে ফেরাস সালফেট ও হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে রাসায়নিক সমীকরণ ব্যালেন্স করে দেওয়া হলো। FeS প্লাস H2SO4 ইকুয়াল টু FeSO4 ফেরাস সালফেট প্লাস H2S। গ্যাস সংগ্রহের ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড বায়ুর চেয়ে প্রায় 1.2 গুণ ভারী, তাই এটিকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা পরীক্ষাগারে সংগ্রহ করা হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে একটি 2 মুখ যুক্ত উল্ফ বোতল নেওয়া হয়েছে। এই উল্ফ বোতলে দুটো মুখ আছে, একটি দিয়ে দীর্ঘ নাল ফানেল প্রবেশ করানো আছে আর একটি নির্গম নল লাগানো আছে। প্রথমে এই উল্ফ বোতলের মধ্যে কঠিন ফেরাস সালফেটকে রাখা হয়, তারপরে এই দীর্ঘ নলযুক্ত ফানেলটিকে প্রবেশ করিয়ে ভালো করে কর্ক দিয়ে মুখটিকে বন্ধ করে দেওয়া হয় এবং অপর নির্গম নলটিকেও কর্ক দিয়ে বন্ধ করে এখানে টেস্ট টিউবের উপর রাখা হয়। এবার উপর থেকে লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললে লঘু সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফাইডের সঙ্গে সংস্পর্শে এসে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে এবং এই বাঁকা নির্গম নলের মধ্য দিয়ে বেরিয়ে আসে। আমরা জানি হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসের চেয়ে 1.2 গুণ ভারী, তাই এটিকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা এই গ্যাস জারে সংগ্রহ করা হয়। এবারে একটি প্রশ্ন, পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? আমরা জানি পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস অশুদ্ধি হিসাবে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পকে দূর করার জন্য ফসফরাস পেন্টা অক্সাইড ব্যবহার করা হয়। তার পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসে অশুদ্ধি হিসাবে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প বা জলকে ফসফরাস পেন্টা অক্সাইড দ্বারা শুষ্ক করা হয়। কেন? যে হাইড্রোজেন সালফাইড একটি আম্লিক গ্যাস এবং ফসফরাস পেন্টা অক্সাইড একটি আম্লিক অক্সাইড এবং তীব্র নিরোধক বা জলাকর্ষী পদার্থ। ফলে হাইড্রোজেন সালফাইড এবং ফসফরাস পেন্টা অক্সাইড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। সেজন্য হাইড্রোজেন সালফাইডের জলীয় বাষ্প মুক্ত করতে ফসফরাস পেন্টা অক্সাইড ব্যবহার করা হয়। তোমরা চিত্রে একটি কিপ যন্ত্র দেখতে পাচ্ছ। এটি 3টি অংশ নিয়ে গঠিত। এটা হচ্ছে 1 নম্বর অংশ, 2টি বৃত্তাকার গোলকের কাচের পাত্র এবং তার উপরে আরেকটি গোলতর পাত্র রাখা আছে এবং তার উপরে একটি বাঁকানো নির্গম নল আছে। প্রথমে ফেরাস সালফাইডকে এই অংশে রাখা হয়, তারপরে এই দ্বিতীয় অংশটিকে বসিয়ে দিয়ে তারপরে এই তৃতীয় অংশ বসানো হয়। এর উপর দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললে এটি তৃতীয় অংশ থেকে দ্বিতীয় অংশ আসে, তারপরে এটি আবার নিচের দিকে আসে। এই অংশটি পূর্ণ হলে সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ হলে এটি উপরে উঠে আসে এবং ফেরাস সালফাইডের সংস্পর্শে আসলেই এই অংশে
হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে একটি স্টপ কর্ক লাগানো থাকে। এই স্টপ কর্কটির প্যাচটিকে খুলে প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড গ্যাস সংগ্রহ করা হয়। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় কেন? তাহলে এর শর্ত হচ্ছে তিনটি। 1 নম্বর, সাধারণ উষ্ণতা। 2 নম্বর, বিক্রিয়ক পদার্থ হবে কঠিন ও তরল। যেমন ফেরাস সালফাইড, এটি হচ্ছে একটি কঠিন পদার্থ, এবং H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড, এটি তরল পদার্থ। বিক্রিয়ায় ফেরাস সালফেট ও হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। 3 নম্বর শর্ত হচ্ছে প্রয়োজন মতো উৎপাদন। তাহলে পরীক্ষাগারে কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করার কারণ হচ্ছে যে যেসব গ্যাস সাধারণ উষ্ণতায় বা ঘরের উষ্ণতায় একটি কঠিন ও একটি তরল বিক্রিয়ক ব্যবহার করে প্রস্তুত করা হয়, সেই সব গ্যাসকে কিপ যন্ত্রে প্রয়োজন মতো প্রস্তুত করা হয়, এবং প্রয়োজন না থাকলে স্টপ কর্ক বন্ধ করে সহজেই গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তাই পরীক্ষাগারে কিপ যন্ত্রে সাধারণ উষ্ণতায় কঠিন ও তরল বিক্রিয়ক পদার্থের বিক্রিয়ায় প্রয়োজন মতো গ্যাস উৎপাদনে সচরাচর কিপ যন্ত্র ব্যবহার করা হয়। এখানে একটি এমসিকিউ দেওয়া হয়েছে যে নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে কিপ যন্ত্রে গ্যাস প্রস্তুতির জন্য শর্ত হচ্ছে যে বিক্রিয়ক পদার্থটি দুটির মধ্যে একটিকে কঠিন এবং একটিকে তরল হতে হবে, এবং বিক্রিয়াটি সাধারণ উষ্ণতায় হবে। এখানে তাপ দেওয়ার প্রয়োজন নয়। এখানে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই চারটির ক্ষেত্রে অ্যামোনিয়াতে আমরা দেখেছি যে প্রস্তুতির সময় তাপ প্রয়োজন হয়, নাইট্রোজেন প্রস্তুতিতেও তাপ প্রয়োজন হয়, এবং অক্সিজেনের সময়ও তাপ লাগে। এখানে হাইড্রোজেন সালফাইড শুধু সাধারণ উষ্ণতায় হয়, এবং এর মধ্যে ফেরাস সালফাইড এবং লঘু H2SO4 হচ্ছে একটি কঠিন এবং একটি তরল। এই দুটি বিক্রিয়ক পদার্থের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়। তাহলে উত্তরটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। আর একটি কোয়েশ্চেন এমসিকিউ, কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা যায় না? এখানে ক্যালসিয়াম কার্বনেট ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট একটি কঠিন এবং H2SO4 একটি তরল পদার্থ। হাইড্রোজেনের ক্ষেত্রেও জিঙ্ক প্লাস H2SO4, এখানে জিঙ্ক কঠিন পদার্থ, H2SO4 তরল পদার্থ, এবং হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে ফেরাস সালফাইড
এবং H2SO4। এখানে ফেরাস সালফাইড ও সালফিউরিক অ্যাসিড এর মধ্যে একটি কঠিন এবং একটি তরল পদার্থ, তাই উত্তরটা আমাদের হবে নাইট্রোজেন গ্যাস। এটিকে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না। কারণ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে। এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে ঘন জলীয় দ্রবণ এবং এটিকে ধীরে ধীরে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা হয়। তাই আমরা উত্তর পেলাম যে নাইট্রোজেন গ্যাসকে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না। এবারে একটি কোয়েশ্চেন, পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কি কি উপায়ে সংগ্রহ করা যায়? আমরা জেনেছি যে হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসের চেয়ে 1.2 গুণ ভারী, তাই এটিকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা বা বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারি সংগ্রহ করা হয়। দুই নম্বর, হাইড্রোজেন সালফাইড গ্যাস শীতল জলে বা ঠান্ডা জলে দ্রাব্য, কিন্তু গরম জলে অদ্রাব্য। তাই গরম জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যেতে পারে। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসের চেয়ে 1.2 গুণ ভারী, তাই এটিকে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা যেতে পারে। আবার হাইড্রোজেন সালফাইড শীতল বা ঠান্ডা জলে দ্রাব্য, কিন্তু গরম জলে অদ্রাব্য, তাই গরম জলের নিম্ন অপসারণ দ্বারাও সংগ্রহ করা যেতে পারে। এবারে একটি কোয়েশ্চেন আলোচনা করছি যে পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে পোড়াচুন ও অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা যায় না কেন? পোড়াচুনের সংকেত হলো CaO। পোড়াচুনের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় ক্যালসিয়ামের সঙ্গে সালফার যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফাইড এবং হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুনের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফাইড লবণ এবং জল উৎপন্ন হয়। অনুরূপে অনার্দ্র বা শুষ্ক ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় হাইড্রোজেন এবং ক্লোরিন
এটি যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এবং ক্যালসিয়ামের সঙ্গে সালফারের যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফাইড লবণ উৎপন্ন করে। এই জন্য পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে পোড়াচুন বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না। এবারে একটি প্রশ্ন, যে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা তৈরি করতে ব্যবহার করা হয় না কেন? তাহলে আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি জারক অ্যাসিড। এটি হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড, জল এবং সালফার পরিণত হয়। এখানে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইডকে জারিত করে সালফার উৎপন্ন করে, সালফারে পরিণত করে। আবার অনুরূপে ফেরাস সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? কারণ নাইট্রিক অ্যাসিডও একটি জারক অ্যাসিড। এটি পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড, জল এবং সালফার উৎপন্ন করে। এখানে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফারে পরিণত হয়। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? এক্ষেত্রে উত্তরটি হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, কারণ এটি উদ্বায়ী তরল, সহজেই বাষ্পীভূত হয়ে যায়। পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসের সঙ্গে HCl বাষ্প মিশে থাকে, তাকে সহজেই মুক্ত করা যায় না, আর সহজেই পৃথক করা যায় না। এখানে HCl এবং হাইড্রোজেন সালফাইড দুটো মিশে যাবে, ফলে এটিকে সহজেই পৃথক করা যায় না। এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডও ব্যবহার করা হয় না। এবারে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ এবং এর প্রকৃতি কি, এটি আম্লিক না ক্ষারীয়, তাহলে তোমরা জানো যে হাইড্রোজেন সালফাইড গন্ধ হলো একটি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস এবং এটি আম্লিক প্রকৃতির। হাইড্রোজেন সালফাইড এটি জলে প্রথমে H+ এবং HS- এই ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। আবার এই HS- এটি আবার H+ ও S2- আয়নে ভেঙে যায়। তাহলে এই বিক্রিয়া দুটি একত্রিত করলে পাবো H2S, এটি জলে আয়নিত হয়ে
একটা আর একটা, এখানে দুটো হাইড্রোজেন আয়ন এবং একটি সালফার আয়নে বিশ্লিষ্ট হয়। আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে আমরা জানি যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H+ আয়ন উৎপন্ন করে তাকে সাধারণত অ্যাসিড বলে। তাহলে H2S হাইড্রোজেন সালফাইড একটি আম্লিক বা অ্যাসিড ধর্মী গ্যাস, এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির। এবারে মাধ্যমিক 2020-তে 1 নম্বরের জন্য একটি শূন্যস্থান এসেছিল যে হাইড্রোজেন সালফাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় ড্যাশ প্লাস জল উৎপন্ন হয়। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এক অণু থাকে তাহলে এটি আংশিক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম বাইসালফাইড NaHS এবং জল উৎপন্ন করবে। কিন্তু যদি দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে এটি হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করবে এবং সোডিয়াম সালফাইড Na2S প্লাস দুই অণু জল উৎপন্ন করবে। তাহলে এখানে আংশিক প্রতিস্থাপনে সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এবং সম্পূর্ণ প্রতিস্থাপনে সোডিয়াম সালফাইড ও জল উৎপন্ন করবে। এবারে যদি তোমাকে বলা হয় দেখাও যে হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ অ্যাসিড উৎপন্ন করে, তাহলে আমরা এর আগে দেখলাম যে হাইড্রোজেন সালফাইড এটি আয়নিত হয়ে 2H+ এবং S2- আয়ন উৎপন্ন করে। তো সাধারণত অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়ন উৎপন্ন করবে এবং অ্যাসিডে যদি একটি নীল লিটমাস কাগজকে ডোবানো হয় তাহলে সেটি লাল হয়ে যায়। তাহলে হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে একটা লিটমাস কাগজকে ডোবালে সেটি নীল বর্ণটি লাল বর্ণ ধারণ করে। আর আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক এবং H2S এটি আম্লিক ধর্মী বা অ্যাসিড ধর্মী অ্যাসিড জলীয় দ্রবণ H+ আয়ন উৎপন্ন করে। এ দুটোর বিক্রিয়ায় সোডিয়ামের সঙ্গে সালফারের বিক্রিয়ায় সোডিয়াম সালফাইড এটি লবণ এবং এর সঙ্গে এ দুটো যুক্ত হয়ে দুই অণু জল উৎপন্ন করে। তাহলে দেখতে পেলাম যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় সাধারণত লবণ এবং জল উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম সালফাইড একটি প্রশম লবণ এবং জল উৎপন্ন হয়েছে। সুতরাং হাইড্রোজেন সালফাইড এর জলীয় দ্রবণ অ্যাসিড উৎপন্ন করে। এবারে আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইড গ্যাসের ভৌত ধর্ম সম্পর্কে। তো আমরা আগেই জেনেছি যে হাইড্রোজেন সালফাইড গ্যাস একটি বর্ণহীন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। দুই নম্বর, এটি বাতাসের চেয়ে 1.2 গুণ ভারী। এটি
বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। এগুলো পরীক্ষায় শূন্যস্থান আসতে পারে 1 মার্কের জন্য। যে পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম করো, সেক্ষেত্রে সেটি হলো হাইড্রোজেন সালফাইড। শূন্যস্থান হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে ড্যাশ গুণ ভারী, তাহলে সেক্ষেত্রে উত্তর হলো 1.2 গুণ। 3 নম্বর, হাইড্রোজেন সালফাইড ঠান্ডা জলে দ্রাব্য। কিন্তু গরম জলে অদ্রাব্য। এখানে সত্য মিথ্যা একটি কোয়েশ্চেন হয়তো আসতে পারে যে হাইড্রোজেন সালফাইড ঠান্ডা জলে দ্রাব্য, এটি সত্য না মিথ্যা? তাহলে সত্য। গরম জলে অদ্রাব্য, এটিও সত্য। এবার যদি উল্টো করে দেওয়া হয় যে হাইড্রোজেন সালফাইড ঠান্ডা জলে অদ্রাব্য, তাহলে এটি হয়ে গেল মিথ্যা। আর 4 নম্বরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে এর H2S এর জলের দ্রাব্যতা হলো 4.4 মিলিলিটার পার লিটার, অর্থাৎ 1 লিটার জলে 4.4 মিলিলিটার হাইড্রোজেন সালফাইড দ্রবীভূত থাকে। 5 নম্বর, গ্যাসগুলোকে সাধারণত ঠান্ডা করে এবং চাপ প্রদান করে তরল, এবং তরল থেকে আবার কঠিনে পরিণত করা হয়। তাই এক্ষেত্রে H2S গ্যাসের এটিকে ঠান্ডা করে চাপ প্রয়োগে ঠান্ডা করলে তরলে পরিণত হবে। তরল অবস্থায় এর স্ফুটনাঙ্ক হলো -60.7 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ একটি তরল হাইড্রোজেন সালফাইড গ্যাস -60.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে থাকে, এবং এটিকে যদি আরো ঠান্ডা করা হয় তাহলে কঠিনে পরিণত হবে। তাহলে এর হিমাঙ্ক হলো -85.6 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ -85.6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটি তরল থেকে কঠিনে পরিণত হবে। এবারে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। এটি ক্ষারের সাথে কিভাবে বিক্রিয়া করে। আমরা আগে দেখেছি যে হাইড্রোজেন সালফাইড এটি একটি ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে বিক্রিয়ায় যদি আংশিক প্রতিস্থাপিত হয় তাহলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট NaHS প্লাস জল, এটি একটি আম্লিক লবণ। এখানে হাইড্রোজেন যে দুটি আছে তার একটি প্রতিস্থাপিত হয়েছে, তাই এটি আংশিক প্রতিস্থাপিত হয়ে আম্লিক লবণ উৎপন্ন করে। আবার H2S 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে বিক্রিয়ায় এটি হাইড্রোজেন দুটি পরমাণু যদি সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয় তাহলে Na2S প্লাস 2 অণু জল উৎপন্ন করে। এখানে এটি
সোডিয়াম সালফাইডের একটি প্রসম লবণ উৎপন্ন করেছে। তাহলে হাইড্রোজেন সালফাইড একটি ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার সাথে যদি বিক্রিয়া করে তাহলে আংশিক প্রতিস্থাপনে সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এটি একটি আম্লিক লবণ উৎপন্ন করে এবং হাইড্রোজেন সালফাইডের দুটি হাইড্রোজেন এখানে আয়ন দুটি যদি সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয় তাহলে সোডিয়াম সালফাইড এবং জল উৎপন্ন করে। এখানে সোডিয়াম সালফাইড হচ্ছে একটি প্রসম লবণ। হাইড্রোজেন সালফাইড গ্যাস অক্সিজেনের সঙ্গে কিরূপ বিক্রিয়া করে? এখানে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে যদি অক্সিজেন যদি বেশি পরিমাণে হয়, অর্থাৎ এখানে 2 অণু হাইড্রোজেন সালফাইডের সঙ্গে 3 অণু অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে সালফার ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। আর অক্সিজেনের পরিমাণ যদি কম হয় তাহলে এখানে 2 অণু হাইড্রোজেন সালফাইড প্লাস অক্সিজেন তাহলে 2 অণু জল ও সালফার উৎপন্ন করবে। তাহলে কি দেখলাম যে হাইড্রোজেন সালফাইড যদি বেশি পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে জল ও সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং হাইড্রোজেন সালফাইড যদি কম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে জল এবং হলুদ রঙের সালফার উৎপন্ন করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে বিজ্ঞান, বিশেষ করে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো একটি বিমূর্ত ধারণা। এই যে কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলোকে হাতে নাতে প্রমাণ করা যাবে না। কেমিস্ট্রি একটি রুগ্ন বিষয়, তাই এগুলোকে যথাযথ প্র্যাকটিস করতে হবে। আমি এর আগে যে অ্যামোনিয়া এবং আজকে যে হাইড্রোজেন সালফাইড এই দুটি গ্যাস আলোচনা করলাম, এদের পরীক্ষাগার প্রস্তুতি এবং এদের ভৌত রাসায়নিক ধর্ম, এদের শনাক্তকরণ, তো এগুলো একটু বেশি বেশি করে তোমাদেরকে বাড়িতে খাতায় প্র্যাকটিস করতে হবে যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ এবং এদের রাসায়নিক সমীকরণের সময় অবশ্যই ব্যালেন্সগুলো তোমাদেরকে করতে হবে, সমতা বিধান করতে হবে, না হলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যায় না। এবং এই বিক্রিয়াগুলির ক্ষেত্রে এদের শর্ত কী, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কত চাপে, কি অনুঘটক বা কি উদ্দীপক লাগে, এই জিনিসগুলোকে সাধারণত বেশি বেশি করে খাতা কলমে যদি প্র্যাকটিস করো তবে হবে, মুখস্থ করে লাভ নেই। তাই এই কেমিস্ট্রিটিকে ভালো করে পড়ার জন্য তোমরা বেশি বেশি করে খাতায় প্র্যাকটিস করো, সমীকরণগুলো দাঁড় করাও, সেই সমীকরণের ছোট ছোট করে ওদের উষ্ণতা, চাপ, তাপ এগুলো বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের নামগুলো বসাও, তাহলে এটি তোমাকে মেমোরিতে তোমার নিয়ে নেবে এবং দীর্ঘদিন তোমার এটা মনে থাকবে। তাই এই অভ্যাস বা প্র্যাকটিসই তোমাকে সাফল্য আনতে পারে। তোমরা এই যে ফিজিক্স বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে 90% পাবো, 100%, 100-তে 100, এই জিনিসগুলো অত বড় না। তোমরা নম্বরের পিছে কোনো দিন ছুটবে না, কারণ যে ফিজিক্স বা কেমিস্ট্রির যে কনসেপ্ট, একটি প্রাথমিক বা মূল ধারণা, এই মূল ধারণাগুলো তোমাদেরকে বেশি বেশি করে শিখতে হবে, জানতে হবে, তাহলে এই ফিজিক্স বা কেমিস্ট্রি তোমাদের দখল হবে। তবে তোমরা উপরে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে গিয়ে এই যে ফিজিক্স কেমিস্ট্রিগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি আজকে আমার এই ক্লাসটি শেষ করছি। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং
এই লকডাউন সময় তোমরা বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এই সবাইকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের এই ক্লাসটি আমি শেষ করছি। খুদা হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।